হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজ 1 জানুয়ারি 2025। দেখতে দেখতে আমরা আবার একটা নতুন বছরে চলে এলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই কম্পিটিটিভ এক্সাম একটা ঠিকঠাকভাবে ক্র্যাক না হচ্ছে, নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত না করতে পারছি, কোথাও যেন এই নতুন বছরের আনন্দগুলো আমরা কিন্তু সেখানে নিজেকে তুলে ধরতে পারছি না। কারণ আমাদের সব আনন্দ লুকিয়ে রয়েছে ওই পরীক্ষার হলে 1 ঘন্টার একটা মোকাবেলা। যে 1 ঘন্টার একটা পরীক্ষা ঠিকঠাক কমপ্লিট হয়ে গেলেই আমাদের এরকম আনন্দ জীবনে সারা জীবন ধরে করতে পারবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। তোমাদেরকে রেলওয়ে চ্যালেঞ্জারে আরও একবার স্বাগত। 1 জানুয়ারিতে তোমাদেরকে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমাদের জন্য থাকছে একটা খুব ইনফরমেটিভ ভিডিও। দেখো, তোমরা এর আগে আমাকে অনেকেই বলেছো যে দাদা, একটা ডাব্লিউবিপির যদি সেভ স্কোর বলতে পারো তাহলে খুব ভালো হয়। তো এর আগে আমি কিছু ভিডিও সেকশনে বলেছিলাম যে একটা সেভ স্কোর বা আমাদের টার্গেট কত রাখা উচিত। বাট কোথাও যেন দেখছি যে তোমাদের ডাব্লিউবিপি এক্সামটা নিয়ে একটা বেশ ভালো রকম তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে রিটিন যেহেতু একটা কন্ডাক্ট করা হচ্ছে। বিগত বছরে আমরা দেখেছি যে প্রিলি হয়েছে, মেন্স হয়েছে, সিস্টেমটা এবারে যেটা চেঞ্জেস হয়েছে, তো মারাত্মক একটা চেঞ্জ হয়েছে। এবার আমরা যদি এই যে চেঞ্জটা যেটা দেখলাম, আজকে যারা এরপর থেকে ডাব্লিউবির পরীক্ষাগুলো দেবে তাদের ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। কি বলতো, যে বিগত বছরে একটা রিটিন যখন হয়েছিল সেখানে কোশ্চেন লেভেল কেমন হয়েছে, কম্পিটিশন লেভেল কীরকম হয়েছে এবং কাট আপটা কীরকম ছিল। দেখো, প্রিভিয়াস কাট আপ যদি তুমি দেখো তাতে করে তুমি বুঝতে পারবে যে সেখানে যে খুব হাই কাট আপ গিয়েছে এমনটা না, কারণ ডাব্লিউবিতে খুব হাই কাট আপ যায়ও না। বাট তোমার নাম্বারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কি হয় না, তোমার এই যে ইন্টারভিউ দিয়ে আসার পর যে তোমার টোটাল নাম্বারটা নিয়ে যেটা একটা ফাইনাল মেরিট তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু তুমি নিজেকে সেফ রাখতে পারবে। এবার অনেকে রয়েছে যারা আবার ঠিকঠাকভাবে কাট আপ ক্লিয়ার করছে, গায়ে গায়ে কোনো রকমে কিন্তু পেয়েও যাচ্ছে, বুঝতে পারলে? তো এই যে পরীক্ষাটা যেটা এই বছর কন্ডাক্ট হচ্ছে, এখানে কিন্তু অনেকের মনে এই কনফিউশন হয়েছে। এবার এই কনফিউশন হওয়াটা স্বাভাবিক, এখন ধরো কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হচ্ছে, এখানে তো কোনো চেঞ্জ নেই, এটা আগের মতনই সেম রয়ে গেছে। বাট ডাব্লিউবিপি যেহেতু চেঞ্জ করে দিয়েছে, নেক্সট যারা পরীক্ষাটা দেবে ডাব্লিউবিপিতে, তারা একটা অনুমান করতে পারবে যে বিগত বছরে যখন চেঞ্জ হয়ে একটা রিটিনে কন্ডাক্ট হলো, সেখানে কোশ্চেন লেভেলটা কেমন হলো। কারণ একটা জিনিস বুঝতে হবে, এত যে স্টুডেন্ট ডাব্লিউপিতে যে পার্টিসিপেট করছে, কম্পিটিশনটা হাই করছে কারা? পিআরবি না, কম্পিটিশনটা হাই করছে স্টুডেন্টরা। কারণ স্টুডেন্টরা বুঝতে পেরেছে যে স্টেট ওরিয়েন্টেড এক্সামের মধ্যে ডাব্লিউপি, কেপি এই পরীক্ষাগুলো যেরকম ফর্ম বেরোচ্ছে, আমাদের কিন্তু পরীক্ষাগুলো সুন্দরভাবে হচ্ছে। তাহলে এই পরীক্ষাগুলোকে ওরা একটা টার্গেট করে নিয়েছে, যে কারণে এখানে নাম্বার অফ স্টুডেন্ট পার্টিসিপেট অনেক বেশি করছে। তো স্টুডেন্টরাই কিন্তু কম্পিটিশনটা বাড়াচ্ছে। তো এই যে সীমিত সিট থেকে তোমার একটা নিজের সিট নিজের জন্য কনফার্ম করার জন্য তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ওভারঅল ডাব্লিউবিপিতে মেল অ্যান্ড ফিমেলদের একটা এক্সপেক্টেড কাট আপ তুলে ধরার চেষ্টা করব। দেখো, আজ 1 জানুয়ারি, জানুয়ারি মাসের প্রথম দিনটা, যাতে তোমাদের কাছে বছরের একটা নতুন গিফট দিতে পারি, আর তার জন্য আজকের এই ভিডিওটা। তোমরা যারা বলছো যে কাট আপ কতই যেতে পারে বা একটা সেফ স্কোর কতই হতে পারে, তো আমি কোনো রকমভাবে এইভাবে বলতে পারি না যে কাট আপ কত যেতে পারে। কারণ একটা পরীক্ষার কাট আপ তখনই অ্যানালাইসিস করা পসিবল যখন পরীক্ষাটা কমপ্লিট হয়। কারণ কোশ্চেন লেভেল, কোশ্চেন প্যাটার্ন, নাম্বার অফ স্টুডেন্ট কত পার্টিসিপেট করলো, তবে বোঝা যায়। যেরকম দেখো, ক্লার্কশিপ যে পরীক্ষাটা হলো, সেখানে যারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিলে তারা হয়তো জানবে যে এক একটা রুমে যতজন করে পরীক্ষার্থী আসার কথা, কিন্তু ওয়েদার খারাপ বা কোনো একটা কারণে সেখানে কিন্তু সেই রকম স্টুডেন্টরা সবাই আসতে পারেনি। এবার যে কারণে বা কোশ্চেন লেভেল যেভাবে চেঞ্জ হয়ে গেছে, তাতে করে কিন্তু একটা অনুমান করা যাচ্ছে যে কাট আপ কীরকম আসছে। কিন্তু আমরা যদি বিগত বছরের সাথে এই বছরের আমরা যদি কোনো কম্পেয়ার করি, তাহলে হবে সব থেকে বড় ভুল। কারণ বিগত বছরের কাট আপের সাথে এই বছরের কাট আপের একটা যে কোনো মিল পাবো, এরকমটা কিন্তু আশা করতে পারছি না। যদি বলো কেন, আমি তোমাদের একটা ক্যালকুলেশনের মাধ্যমে একটা এক্সপেক্টেড কাট আপ আজকে বলতে চাইবো। এর আগের ভিডিও আমার ভিডিও সেকশনে পাবে, প্লেলিস্ট সেকশনেও পেয়ে যাবে, যেখানে আমি বলেছিলাম যে কাট আপ নিয়ে না ভেবে তোমরা একটা টার্গেট রাখো সেই নাম্বারটাকে, যেটা হচ্ছে টপ রেঞ্জের নাম্বারটা, অর্থাৎ টোটাল নাম্বারটাকে টার্গেট রাখো। তাহলে ডেফিনেটলি তুমি একটা ভালো স্কোর কিন্তু ক্যারি করতে পারছো। বাট যেসব বন্ধুরা বলছো যে আমার তো ম্যাথের এখনও এই জায়গাগুলো বাকি আছে, রিজনিংয়ের এই জায়গাগুলো বাকি আছে, জিকেতেও ভালোভাবে স্কোর হচ্ছে না, আমার মক টেস্টে এই নাম্বারটা আসছে, তাদের দিকে তাকিয়ে যাতে তোমরা অ্যাটলিস্ট ফ্রি মাইন্ডে এই যে 2 মাস টাইমটা পাবে, তাতে করে তোমরা যদি একটা ঠিকঠাক পড়ো, তাতে করে বুঝতে পারবে যে ওভারঅল তুমি কিন্তু একটা ভালো স্কোরের কাছে পৌঁছাতে পারছো। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দিতে চলেছি সেই ইনফরমেটিভ একটা ভিডিও, যেখানে তোমরা জানতে পারবে ডাব্লিউবিপি এক্সামের মেল অ্যান্ড ফিমেল কত কি কাট আপ হতে পারে। তো আজকে আমি যদি তোমাদেরকে প্রথমে একটা কোশ্চেন্স করি যে ডাব্লিউবিপিতে যে একটা রিটিন হচ্ছে, তাহলে তোমরাই বলো যে ডাইরেক্ট যে মেন রিটিনটা কন্ডাক্ট হচ্ছে, বুঝতে পারলে, এখানে তো নাম্বার অফ কোশ্চেন্স যেগুলো থাকবে সেগুলো তো একটু হলেও মডারেট করবে, এটা বুঝতে হবে।
কারণ তোমাকে প্রিলি হতো, গাউন্ড হতো, তারপর মেন হতো। বাট এখানে তো তুমি ডাইরেক্ট মেনে আসছো, তখনই তুমি মেনে আসছো, একটা রিটেন ক্লিয়ার করে তুমি ডাইরেক্ট মাঠে আসছো। মাঠ ক্লিয়ার হয়ে গেলে ডাইরেক্ট কিন্তু এবার ইন্টারভিউ, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন চাকরি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা বুঝতে হবে যে কোশ্চেন লেভেল বা কোশ্চেন প্যাটার্ন একটু কিন্তু মডারেট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতজন বিদ্যার্থীকে নিয়ে কিভাবে একটা ক্যালকুলেশন করে আমরা একটা মানে এক্সপেক্টেড কাট আপ বলতে পারি, সেটা আজকে ভিডিওতে তোমাদের তুলে ধরছি। তো দেখো ডাব্লিউবিপিতে মেল আর ফিমেল, আমি যদি বলি যে ডাব্লিউবিপিতে এদিকে লিখলাম ধরো মেল ক্যান্ডিডেট, আর আমি এদিকে বললাম যে ফিমেল ক্যান্ডিডেট। এবার তোমরা একটা জিনিস ভেবে বলো আমাকে, যে অনেকেই বলো যে দাদা এসসিতে কত কাট অফ যাবে, দাদা ইডাব্লিউএস এর কত কাট অফ যাবে, দাদা এসটি সেফ স্কোর কত, দাদা ওবিসি সেফ স্কোর কত। তো দেখো একটা জিনিস মনে রাখতে হবে, চাকরি পরীক্ষায় অ্যাকচুয়ালি আমরা যদি বলি স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু মেনলি এই এসসি এসটিদের নাম্বারটা তুলনামূলকভাবে জেনারেল থেকে একটু কম হয়। বাট ওবিসির সাথে কিন্তু খুব একটা ডিফারেন্স তুমি পাবে না, ওবিসিতে জাস্ট একটা এজ রিল্যাক্সেশনটাই পাওয়া যায়। কিন্তু নাম্বারে যদি বলো খুব বেশি যে ডিফারেন্স এমনটা না, 1.5 2 এরকম একটা ডিফারেন্স থাকে। তো দেখে নাও একটা জিনিস তোমাদের যেটা বলতে চাইছি। এবার আমি যদি বলি মেল ক্যান্ডিডেট যারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের যদি মেলের বলি, দেখো আউট অফ 85 মার্কস ফার্স্ট যে রেটিংটা হবে, আর 15 হচ্ছে তোমার ইন্টারভিউ, তাহলে টোটাল 85 আর 15 100, যেটা কিন্তু ফাইনাল মেটে দেবে। বাট আমি এটা তোমাদের যেটা এখন দিতে চলেছি এটা হচ্ছে কিন্তু একটা যেটা আমাদের মেন রিটিনে যেটা কাট আপ, যাতে করে তোমরা বুঝতে পেরে যাবে যে এইরকম একটা স্কোর কিন্তু তোমাকে মিনিমাম রাখতেই হতে পারে। দেখো ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি যদি এখানে একটা কোনো তোমাদেরকে বলে দিই যে ধরে নাও 60+ চলে গেল, এটা কোনো কিভাবে বলতে পারি যে 60+ যেতে পারে? এইভাবে তো আমি বলতে পারি না যে ইউআরে 60+, ওবিসি ধরে নাও 2 কমিয়ে দাও 58, আমি কিন্তু এইভাবে বলতে পারি না। আমি তোমাদের যেভাবে ক্যালকুলেশনটা করব তোমরাও কিন্তু এটা একটু বোঝার চেষ্টা করবে। সেটা কিভাবে? দেখো আমি ইউআর ক্যান্ডিডেটের নাম্বারটা এইভাবে কিন্তু আনতে পারি না। তাহলে কিভাবে আনবে? কারণ দেখো পরীক্ষা হয়নি, এটা বুঝতে হবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো পরীক্ষা হলো না কাট অফ দিচ্ছে, এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবে যে ইউআর ক্যান্ডিডেটের যে মার্কসটা সেটা কিন্তু আমি যেভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসবো, তোমরা একটু সেটা ভেবে বলবে যে এইরকম কম্পিটিশন লেভেল কি এখন হচ্ছে ডাব্লিউবিতে। তাহলে বুঝতে পারবে যেটা বোর্ডে লিখতে চলেছি, হতে পারে যেটা লিখবো তার থেকে হয়তো 3 নাম্বার এগোবে বা 3 নাম্বার পেছবে, বাট এরকম একটা রেঞ্জে থাকবে, এটা আশা রাখছি। বোঝা গেছে? তো দেখো একটা কথা তোমাদের বলি, 25 নাম্বার থাকছে অঙ্ক, 25 নাম্বার রিজনিং, এবং আমাদের থাকছে যেটা হচ্ছে তোমার 25 নাম্বার জিকে, 75 আর 10 নাম্বার হচ্ছে ইংলিশ মেনের পেপার। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, অনেকেই ভাবে ইংলিশটা আমি টাচই করবো না, আমি 75 নম্বরে ফাইট করে দেবো, 75-এ আমি 70 ক্যারি করে দেবো, 75-এ আমি 65 ক্যারি করে দেবো। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশে 10-এ 10 পর্যন্ত তুলে নিচ্ছে। কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথে 15 নম্বর তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে। আবার কিছু স্টুডেন্টরা রয়েছে যারা ম্যাথে 25-এ 23 24 এক কথাই ক্যারি করে দিচ্ছে। বুঝতে পারলে? রিজনিং এমন একটা সাবজেক্ট যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে একটা ভালো স্কোর ক্যারি করে। তাহলে প্রথমে আমি তোমাদেরকে যেটা বোর্ডে দেখাচ্ছি সেটা একটু তোমরা দেখো। আমি কোনো এখানে মেল বা ফিমেলের ক্ষেত্রে বলছি না, স্টুডেন্ট একটাই, মেল ফিমেল আলাদাভাবে বলছি না। কাট অফের ক্ষেত্রে মেল ফিমেলটা বলবো। ধরে নাও কোনো একটা স্টুডেন্ট ডাব্লিউবিপির পরীক্ষা দিতে এসছে এখানে, তো ওর কাছে আছে ম্যাথ, ওর কাছে আছে রিজনিং, ওর কাছে আছে জিকে, এবং ওর কাছে আছে ইংলিশ। বলবে হ্যাঁ এই তো 4টে সাবজেক্ট আছে। এই যে 4টে সাবজেক্ট তুমি দেখছো, এখানে ম্যাথে আছে 25 নাম্বার, রিজনিং আছে 25 নাম্বার, জিকেতে আছে 25 নাম্বার, আর ইংলিশে আছে 10 নাম্বার। এবার আমি এখানে যে নাম্বারটা লিখবো সেটা হচ্ছে একটা এভারেজ সেকশনের স্টুডেন্টদেরকে নিয়ে আসবো। যদি বলো কেন? কারণ মাঠে যখন ডাব্লিউবিপির স্টুডেন্টদেরকে ডাকা হবে, সেখানে যদি সেই সব স্টুডেন্টদেরকে ডাকা হয় যাদের হয়তো চোখ নষ্ট হয়ে গেছে পড়ে পড়ে, যারা হয়তো ওয়েট নেই শরীরে ঠিকঠাকভাবে, যে হয়তো রান দিতে পারবে না কিন্তু রিটিনে হয়তো 85-তে 80 রেঞ্জে নাম্বার তুলে দিচ্ছে, তারা তো মাঠে এসে মাঠ কোয়ালিফাই করতে পারবে না। বুঝতে পারলে? আজকে যদি পুলিশ পরীক্ষায় মাঠ না থাকতো তাহলে ব্যাপারটা আলাদা হতো, কিন্তু এখানে শারীরিক ক্ষমতার যেটা পরিচয় সেটা তোমাকে দিতে হবে পিএমটি পিইটিতে। ওটাও তো একটা কোয়ালিফাইং, ওটাও তো তোমাকে পাস করতে হবে। বুঝতে পারলে? ওখানে ফিট হলে তবে তো তুমি সিলেক্ট হচ্ছ। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ডাব্লিউবিপি, কেপি বা পুলিশ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের দিকে তাকিয়ে বলছি, এখানে মাঠটা হচ্ছে ভিভিআই, যেটা হচ্ছে পিএমটি অ্যান্ড পিইটি। যদি বলো কেন? কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে এতজন ক্যান্ডিডেট এখানে যে পার্টিসিপেট করছে, তোমার কি মনে হয় সবাই কি মাঠে আসতে পারে? বলবে না, পারে না। এই রিটিনটা করার কারণটা কি? যাতে করে এত যে ভিড় রয়েছে এখান থেকে তাদেরকে একটা কোয়ালিফাইং করা হলো। এবার যেহেতু এটা মেন রিটিন, তাই কিন্তু এটা কোয়ালিফাইং নেচার না,
কেপি প্রিলিমসটা হচ্ছে কোয়ালিফাইং, বাট মেন রিটিনটা হচ্ছে এটা নাম্বারটা অ্যাড হবে, মেনের 85 আর ইন্টারভিউর 15, টোটাল 100-এ ফাইনাল মেরিট দেওয়া হবে, যেটা লাস্টে। এই পিএমটিতে অনেক স্টুডেন্ট কিন্তু পাস করে, এবার এখানে কি গোলমালটা হয় দেখো, এখানে কি কি থাকে বলবে, হাইট, এখানে থাকে ওয়েট এবং এখানে থাকে রানিং, এই তিনটে জিনিস থাকে। কি কি থাকে? হাইট, ওয়েট এবং রানিং। এবার মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চেস্টটাও মাপা হচ্ছে, চেস্ট, কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনলি হাইট, ওয়েট অ্যান্ড রানিং। আর মেলদের জন্য এক্সিস যেটা সেটা হচ্ছে চেস্ট। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। সাপোজ কোনো একটা ক্যান্ডিডেট ও এখানে একটা রিটিনে ভালো স্কোর করেছে, সেটা হতে পারে একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট। ও এখান থেকে যখন এই জায়গাটায় চলে আসছে, ও যখন এখান থেকে পিএমটি পিটিতে চলে আসছে, তখন কি হচ্ছে, দেখা গেল ওই ক্যান্ডিডেটটি হাইটে 1 সেমি কম রয়েছে। বুঝতে হবে ব্যাপারটা, হাইটে 1 সেমি কম রয়েছে, কিন্তু ও এই যে স্টুডেন্টটি ও কিন্তু খুব ভালো করে জানে যে ওর হাইট 1 সেমি কম রয়েছে, কিন্তু তাহলে পরীক্ষাটা কেন দিয়েছে? এটা হচ্ছে আমি প্রশ্ন যদি করি, ও তাহলে এখানে কি করতে এসেছিল পরীক্ষাটা দিতে? বলবে ও একটা এক্সপিরিয়েন্স করতে এসেছিল, কারণ ওর হয়তো দেখো টার্গেট রয়েছে এসএসসি, বুঝতে পারলে, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে এসছে। এটা বুঝতে হবে। এই যে 12 লাখ 15 লাখ ফর্ম ফিল আপ হয়, সবাই কিন্তু এই জায়গাটায় পৌঁছতে পারে না। অনেক স্টুডেন্ট রয়েছে যারা জানে যে আমি মাঠের জন্য এলিজেবল না, বাট তবুও কিন্তু পরীক্ষাটা দেয়। কেন? কারণ ওরা নিজেকে একটা মানে এইরকম প্রিপারেশনটা যে করছে তার জন্য একটা টেস্ট দিচ্ছে, এগুলো বুঝতে হবে। এটা কোন একটা স্টুডেন্ট যার ওয়েট মাত্র 500 গ্রাম কম, কত গ্রাম? 500 গ্রাম কম, বুঝতে পারলে। আবার ওই স্টুডেন্টই দেখা যাচ্ছে যে রানিং 6 মিনিটে কমপ্লিট করে দিচ্ছে। জিনিসগুলো বোঝো একটু। ওর হয়তো চেস্ট ঠিকঠাক রয়েছে, বাট কোথাও একটা প্রবলেম রয়েছে। তাহলে একদম নিখুঁত এগুলো আবার দেখতে গেলে খুব কম স্টুডেন্ট, এটা বুঝতে হবে। একদম নিখুঁত দেখতে গেলে খুব কম স্টুডেন্ট। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পরীক্ষাগুলোকে কেন টার্গেট করছে? এটাকে কেন টার্গেট করছে? কারণ পরীক্ষাগুলো ঠিকঠাক প্রিপারেশন নিলে খুব একটা যে কঠিন এমনটা না। পরীক্ষাগুলো তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন নাও খুব একটা কঠিন তা না। ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে, বাট আমি যদি তোমাদেরকে বোর্ডে এসে কাট আপ লিখে দিয়ে যেতাম, তোমরা কমেন্ট সেকশনে অনেক কিছু বলতে পারতে। বাট জানুয়ারি মাসের প্রথম দিন বলে তোমাদের যাতে প্রিপারেশনটা একটু ভালো হয়, তোমরা যদি একটু নিজেকে ফ্রি করতে পারো, আমি তার জন্য আজকের এই ভিডিওটা দিচ্ছি। অনেকে আমাকে বলেছিলে কমেন্ট সেকশনে একটা এই ওরিয়েন্টেড বলতে বা কাট আপ কত যেতে পারে, তো সব প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিওতে পাবে। আর যেসব বন্ধুরা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, যাতে আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যায়। আমার এই ক্লাস থেকে, আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে যেটা আমরা লাইভ সেশনে করি দুপুর 3টের সময়, তাছাড়া চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের নিত্যাবলী আপডেট তোমার ফোনে কিন্তু পৌঁছে যাবে। অনেক বন্ধুরা বলো যে দাদা নোটিফিকেশান আসছে না, স্যার নোটিফিকেশান পাচ্ছি না লাইভ ক্লাসগুলোর। তো তুমি যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তো পাশে বেলটা যখন অন করছো, সেখানে নোটিফিকেশানটা অল করো, ডেফিনেটলি তোমার ফোনে নোটিফিকেশান যাবে। বোঝা গেছে? এবার দেখো, এই জায়গাটায় যারা কোয়ালিফাই করছে, আর তো কিছু বাকি রইল না। এটা কোয়ালিফাই করা মানে ধরে নেবে 70% ও চাকরির কাছে পৌঁছে গেছে, বুঝতে পারলে? 70% পেরিয়ে গেছে। পুলিশ পরীক্ষায় এটা হচ্ছে একটা ভিভিআই। এই যে যারা আরপিএফ পরীক্ষা দেবে, একটা জিনিস ভেবে বলো তো, আরপিএফ যারা রিটিনটা দিতে আসছে আরপিএফে, এখানে কি হচ্ছে, এখানে রিটিন রয়েছে আর একটা গ্রাউন্ড রয়েছে। এবার এখানে রিটিনটা কিন্তু ভালো একটা পরিমাণে রিটিন হয়, কারণ 35টা অঙ্ক, 35টা রিজনিং আর 50টা জিকে, আউট অফ 120 একটা ভালো স্কোর করতে হবে। রেলের কোশ্চেন্স লেভেল বুঝতেই পারছো। এবার এখানে যখন তুমি কোয়ালিফাই করছো, এখানে গ্রাউন্ডে আসছো। এবার গ্রাউন্ডে আবার ব্যাপার দেখো, তুমি এখানে 6 মিনিট 30 সেকেন্ড টাইম পাচ্ছ, আর এখানে মাত্র পাচ্ছ 5 মিনিট 45 সেকেন্ড। শুধু রান দিলেই হবে না, তোমাকে আবার হাই জাম্প দিতে হবে। যারা কনস্টেবলে রয়েছে হাই জাম্প রয়েছে 4 ফিট, আর যারা লং জাম্প, আর লং জাম্পে রয়েছে তোমার 14 ফিট। বুঝতে পারলে? তাহলে বলো, দেখা গেল কেউ রানিং কমপ্লিট করলো, কেউ হাই জাম্প পারলো না। দেখা গেল কেউ হাই জাম্প কমপ্লিট করে দিচ্ছে, লং জাম্প কমপ্লিট করছে, কিন্তু রানিংটা কিন্তু দিতে পারছে না গ্রাউন্ডে। এটা বুঝতে হবে। তো এই জন্য ডাব্লিউবিপির যেটা আমি তোমাদের একটা স্কোর বোর্ডে লিখবো, এটাকে তোমরা একটা টার্গেট স্কোর হিসেবে নিতে পারো, বা এর থেকে একটা বেশি স্কোর ডেফিনেটলি কিন্তু তোমাদেরকে টার্গেট রাখতে হবে। তাহলে কী হবে, তোমাদেরও একটা বুঝতে সুবিধা হবে যে কীরকম একটা রেঞ্জে আমাদের কাট অফ এবারে আসতে পারে। তো ফার্স্ট অফ অল দেখো, ডাব্লিউবিপির যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলবো, যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের দিকে তাকিয়ে প্রথম যেটা আমি বলতে চাইবো যে ইউআরএ, তাহলে আমি যদি বলি যে একটা স্কোর কত আসতে পারে, ভালো করে বুঝবে। এই ভিডিওটা জাস্ট একবার দেখে নাও। আপকামিং তোমরা যখন পরীক্ষা দেবে, আশা রাখবো যে এই ওরিয়েন্টেড কোনো ভিডিও তোমাদেরকে আর দেখার প্রয়োজন হবে না, কারণ আমি যেভাবে অ্যানালাইসিস করব তোমরা জিনিসটা কিন্তু অনেকটা ক্যাচ করতে পারবে। আমি এখানে যদি ডাইরেক্ট লিখে দিই যে ইউআরের মেল কত, ফিমেলের কত, তাহলে ভিডিওটা এত লেন্দি হতো না।
কিন্তু তোমাদেরকে 2D পয়েন্টে আমি জিনিসটা বুঝিয়ে দিতে পারবো যে এটা আমি কিভাবে অ্যানালাইসিসটা করছি। আমার কাছে কোনো কাগজও নেই যে আমি কোথাও লিখে এনেছি, কোনো আন্দাজ করেও বলবো না, আমি একটা ক্যালকুলেট করব। কীরকম? এখানে যে ম্যাথ রয়েছে, এখানে যে রিজনিং রয়েছে, এখানে জিকে রয়েছে, আর এখানে ইংলিশ রয়েছে। বুঝতে হবে জায়গাটা। ম্যাথে কত বললাম? 25, রিজনিংয়ে কত? 25, জিকেতে কত? 25, ইংলিশে কত? 10। এবার দেখো, তুমি যে আমার ভিডিওটা দেখছো, তুমি বলো তোমার এই জায়গাটায় কত স্কোর হয়। আই ডোন্ট নো, বাট তুমি জানো যে এখানে তোমার কত স্কোর হচ্ছে। সাপোজ তোমার এখানে কিছু একটা স্কোর কিন্তু হচ্ছে। এবার তুমি বলো, এই যে রিজনিংয়ে দেখছো 25 নম্বর, তুমি বলো তো এখান থেকে তোমার কত স্কোর হয়। আমি জানি না, বাট তুমি জানো যে এখানে তুমি কত পাচ্ছ। জিকে, এটা ওভারঅল ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে একটা ভালো স্কোর করে দেবে যারা ঠিকঠাক একটা প্রিপারেশন নিচ্ছে, কারণ খুব হার্ড জিকে কিন্তু হয় না। তুমি এসএসসি দাও, রেল দাও, জিকের লেভেল বুঝতে পারবে। ইংলিশে 10, এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকটাই পিছিয়ে রয়েছে। বুঝতে পারলে? এবার দেখো, আমি যদি বলি যে তুমি ম্যাথে খুব ভালো, তুমি ম্যাথে খুবই ভালো, তুমি ম্যাথে 25-এর মধ্যে 23 স্কোর ডেফিনেটলি করতে পারবে। মিনিমাম 23 স্কোর তুমি আরামসে করে দেবে। রিজনিংয়ে তুমি 25-এ তুলে দিচ্ছ, যদি তোমার মিসিং নাম্বারে ডিস্টার্ব না হচ্ছে বা কোনো একটা সিরিজ এমন রয়েছে যেটা তুমি ঠিকঠাক ক্যালকুলেট করতে পেরে যাচ্ছ, তাহলে কিন্তু তুমি এখানে ফুল স্কোর করে দিতে পারবে, কারণ রিজনিংয়ে ফুল মার্কস ক্যারি করা যায় এবং ম্যাথেও যায়। জিকেতে দেখা যাচ্ছে তুমি মিনিমাম 20+ স্কোর কিন্তু করছো। বুঝতে হবে এই জায়গাটা। আর ইংলিশে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এমন রয়েছে যারা 10-এ 10, আবার কেউ রয়েছে যারা 3 থেকে 4 নাম্বার তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে। এবার আমি এই জায়গাটাকে এখন লিখছি না, ইংলিশটাকে আমি কিন্তু এখন লিখছি না। আমি এই যে বক্সে নাম্বারটা লিখবো, এটা কোনো মেল বা ফিমেল কোনো ক্যান্ডিডেটকে তাকিয়ে বলছি না, আমি এখানে একটা স্টুডেন্টের নাম্বার লিখছি। কোন স্টুডেন্ট? যারা হচ্ছে এভারেজ স্টুডেন্ট। এটা কেন করছি? এভারেজ স্টুডেন্ট কেন করছি? ঠিক যে কথাটা একটু আগে বললাম মাঠ ওরিয়েন্টেড, সেটা এখানে প্রমাণ পাবে। দেখো, এভারেজ স্টুডেন্ট বলতে কাদেরকে বলবে? যারা পড়াশোনাতেও ভালো, আবার যারা মাঠেও ভালো। কারণ ডাব্লিউবি এক্সামে তোমাকে পড়াশোনাতে ভালো হলে হবে শুধু তাই না, তোমাকে তো মাঠ কোয়ালিফাইটা করতে হবে। বুঝতে পারলে? যে কারণে এখানে এভারেজ স্টুডেন্টের ডিমান্ডটা সব থেকে বেশি থাকবে, যারা মাঠেও ভালো, পড়াশোনাতেও ভালো। তুমি বলো, একটা এভারেজ স্টুডেন্ট ম্যাথে কত স্কোর করতে পারে? ভাই, ম্যাথ সবার কাছে আসান না, এটা বুঝতে হবে। তুমি বলছো যে গ্যাসের দাম 25% বেড়ে গেল, তাহলে গৃহিণীকে ব্যবহার কত কমাতে হবে যাতে খরচটাও পরিবর্তন থাকে? মুখে কেউ করে দেবে যে 25% বৃদ্ধি মানে 25/100 ফ্র্যাকশনাল ভ্যালু মানে 1/4 মানে 1/5 20%। কিন্তু এটাই আবার কেউ পেন খাতা নিয়ে পরীক্ষার হলে 5 মিনিট সময় বের করেও কিন্তু পারবে না। বুঝতে হবে এই জায়গাটা। তাহলে এই যে ম্যাথে 25, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এভারেজ সেকশনে রয়েছে এদের দিকে তাকিয়ে বলছি, তারা এখানে কত স্কোর করতে পারে জানো? হার্ডলি এই জায়গাটা থেকে ওরা 15 থেকে 16 এই স্কোরটা কিন্তু করতে পারবে। হ্যাঁ গো, 15 থেকে 16 এইরকম একটা স্কোর করতে পারবে। কারণ মেনের সেটে যখন তুমি পরীক্ষা দেবে, সেখানে কোশ্চেন্সগুলো কীভাবে থাকে? কিছু কোশ্চেন্স থাকে যেগুলো খুব হার্ডই হবে, কিছু কোশ্চেন হবে উইদাউট পেন হবে, কিছু কোশ্চেন হবে যেটা ওরেল হবে, কিছু কোশ্চেন হবে যেটা তোমাকে হয়তো স্কিপ করতেও হতে পারে। বুঝতে হবে? তাহলে এখানে তুমি যদি 15 পাও, রিজনিংয়ে যারা ঠিকঠাক পড়াশোনা করছে, দেখো যারা চাকরি পাবে তারা কিন্তু এই দুটো জায়গাতে স্ট্রং হয়, এবং তারা ইংলিশেও একটা স্কোর ভালো করে। এই যে রিজনিংয়ে 25 নাম্বার, এখানে একটা ভালো স্কোর ক্যারি করা খুব যে একটা কঠিন ব্যাপার এমনটা না, ইজি। কারণ ম্যাথের সাথে রিজনিংয়ের একটা ইন্টার কানেকশন রয়েছে। বুঝতে হবে এই জায়গাটা। তাহলে এই যে 25 নাম্বারটা রয়েছে রিজনিংয়ের, তুমি এখানে একটা এভারেজ স্টুডেন্ট যে থাকবে সেখানে কত স্কোর করতে পারবে জানো? মিনিমাম 18 নাম্বার ইজি করতে পারবে। তাহলে 7 নাম্বারটা কোথায় বাদ যেতে পারে? পরীক্ষাতে একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে তোমাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। এবার দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টের কিছু ল্যাঙ্গুয়েজ এমন থাকে যেগুলো কিন্তু পসিবল হয় না টাচ করাটা। যেরকম যে এ বি এর বাঁ দিকে, যে আবার সি এর ডান দিকে। মানে কি বলতো? যেটা ডিনোট করে, যেটা ইংলিশের WH দিয়ে শুরু হয়, হু, এগুলো ডিনোট করে তার আগেরটাকে। বুঝতে পারলে? আবার এবংটা ডিনোট করে প্রথমটাকে। তাহলে যারা এই জিনিসগুলো জানবে তারা কোশ্চেন উড়াবে, আর যারা পারবে না তারা কিন্তু এখানে পাজল হয়ে যাবে। এবার দেখবে কোনো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন দেওয়া হয়েছে যার ওরিয়েন্টেডের দুটো কোশ্চেন দেওয়া আছে। তোমার যদি সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক হয়, তুমি 2-এ 2, আর যদি ভুল হয় তোমার কিন্তু ওখান থেকে নেগেটিভ আসছে, তোমার জানা প্রশ্নটাকেও তুমি নেগেটিভ করাচ্ছ। বুঝলে? তাহলে এই জায়গাটায় 18 নম্বর কেন বললাম? কিছু ফিগার কাউন্টিংয়ের কোশ্চেন্স দেওয়া হয়, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দিস ফিগার। তো কোশ্চেন্স এমন একটা দেওয়া হলো যেটা হয়তো তুমি গুনলে দেখলে অপশানে মিলে গেছে,
পরে দেখছো যে না এখানে একটা মিসিং হয়ে গেছে, এই জায়গাটা গুনতে মিস করে গেছি, তাহলে ওই যে জায়গাগুলো মিস করছো ডেফিনেটলি এরকম জায়গায় অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে। একটা যেটা লেটার সিরিজ হয়, যে গ্যাপ দিয়ে দিয়ে যেগুলো হয়, যে এ ড্যাশ বি সি বি সি, এইগুলো অনেক সময় অনেকে আমরা মিলাতে পারে না, কারণ এক একটা সিরিজ এমন থাকে যেটা তুমি ধরতে পারবে না। দেখবে বিগত বছরে এসেছে, যেটা হয়তো তোমাকে একটা ক্যালকুলেশন করে করতে হবে, বোঝা গেছে। অনেক সময় মিরর ইমেজে ফেলে দেয়, সেটা ক্যাচ করতে হবে, কারণ সবসময় এবিসি এবিসি বিবিএ বিবিসি এইভাবে হবে তার কোনো মানে নেই, বুঝতে পারলে। মিসিং নাম্বার এমন দিয়ে দিল, তুমি হয়তো অনেক মিসিং নাম্বার প্র্যাকটিস করেছো, অন দ্যাট মোমেন্ট তোমার মনে পড়লো না, এটা বুঝতে হবে। তাহলে এইরকম কিছু কোশ্চেন্স এমন থাকে যেগুলো তোমাকে হয়তো পরীক্ষার হলে স্কিপ করতে হচ্ছে, বা সেগুলো পারছে না টাইমের মধ্যে করতে, কারণ টাইমার চলছে তো। তাহলে এখানে 18 নাম্বার হলো। এবার দেখো, এই জিকেতে যারা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিচ্ছে তারা ডেফিনেটলি কিন্তু এখানে স্কোর করবে মিনিমাম 20-র কাছে, মিনিমাম 20-র কাছে। কারণ তুমি প্রিভিয়াস ইয়ারে জিকে ওঠাও, আর আমার কাছে যে লাইভ ক্লাসগুলো হয় জিকেতে, যেখানে ওভারঅল আমরা লিঙ্ক করে করে কোশ্চেন্সগুলো পড়ছি চ্যাপ্টার ওয়াইজ, তো যারা লাইভ ক্লাস করে তারা জানে, আর যারা নিউ ভিউয়ার্স তার জন্য বলছি যে সাবস্ক্রাইব করে বেলটা অন করো। ডেফিনেটলি তুমি জিকেতে একটা ভালো স্কোর করতে পারবে, এবং তোমার খুব কম সময়ের মধ্যে একটা কুইক রিভিশন হবে। আর খুব শীঘ্রই আসতে চলেছে ব্যাচ, যেটা তোমাদের বড় বোর্ডে ক্লাস হবে। তো জাস্ট কন্টেন্ট রেডি হলেই আমি বলে দেবো যে কবে থেকে তোমাদের মানে এনরোলমেন্ট করতে পারবে, ব্যাচটা পারচেস করতে পারবে। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে তোমার 20 নাম্বার ধরলাম। ইংলিশে 10 নাম্বার আছে ঠিকই, বাট এখানে এভারেজ স্টুডেন্ট আমি যদি বলি, তারা কিন্তু এখানে হার্ডলি 4 নাম্বার ক্যারি করবে। কত বলবো? 4 নাম্বার। এবার আমি টোটালটা অ্যাড করি, কি হতো তাহলে? বলবে 15 আর 18 যোগ করলে কত হয়? 33। 33 20 কত হয়? 53। 53 4 কত হয়? 57। কত হয়? 57। এবার তুমি আমাকে বলো, এই নাম্বারটা আমি যদি ডাইরেক্ট এইখান থেকে শুরু করতাম, একটা কাগজে লিখে আনতাম, বা আমি যদি একটা ক্যালকুলেশন তোমাদেরকে কিছু না বলে এখানে লিখতাম, তোমাদের মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন হতো, দেখ 57তে আবার কাট অফ যায় নাকি? ডাব্লিউবিপিতে 40-এ কাট অফ গেছে, 41-এ গেছে, 35-এ গেছে, এত কাট অফ আবার যায়? কি বললাম? বিগত বছরের সাথে এই বছরকে মেলানো চলবে না, কারণ প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে, এটা বুঝতে হবে তোমাকে। আমি এই যে নাম্বারটা বের করলাম, এটা আমি কি কোথাও নোট করেছিলাম? বলবে না, আমি তোমাদের সামনে এটা ক্যালকুলেশন করলাম। এবার আমি কি বললাম, এই যে নাম্বারটা এর থেকে হতে পারে +2, এর থেকে হতে পারে -2। বোঝা গেল কেন একটু টাইম নিলাম? কারণ তোমার কাছে যে টাইমটা আজকে যাচ্ছে, এটা তুমি কিছু এখান থেকে পেতে চলেছো, যেটা তোমাকে বারবার দেখতে হবে না। কারণ একটা পরীক্ষা না হলে কাট আপ কেউ বলতে পারে না, কিন্তু আমি এটা কাট আপ বলছি না, এটা তোমাদের একটা টার্গেট করতে বলছি, যে এটাকে টার্গেট করো, বা যদি কাট আপ আসেও একটা পরীক্ষাতে, এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা ঘোরাঘুরি করবে। এবার দেখো, তুমি বলতে পারো যে তাহলে আউট অফ 85 আমাকে 57 স্কোর ক্যারি করতে হবে। এটা কাদের দিকে তাকিয়ে বললে? ইয়েস, এই ইউআর ক্যান্ডিডেটের দিকে তাকিয়ে আমি কিন্তু বললাম, ইউআর ক্যান্ডিডেটের দিকে আমি কিন্তু তাকিয়ে বললাম। এবার তুমি বলো, এর সাথে তোমাকে কি করা উচিত? +2 নাকি -2? যদি তুমি একজন সিরিয়াস অ্যাসপিরেন্টস হও, তুমি বলবে যে দাদা এটার সাথে আমি +2 এটা আমি আলাদাভাবে ধরে রাখলাম। বোঝা গেছে? ক্লিয়ার করতে পারলাম? আর যারা বলছো যে না কাট আপ এতই যেতে পারে না, তারা কিন্তু এই ভিডিওটা তোমরা দেখে কিন্তু খুশি হতে পারবে না, কারণ আমি এটা কিন্তু তোমাদের মন সান্ত্বনা করার জন্য আসিনি। যদি মন সান্ত্বনা করার জন্য আসতাম, তাহলে কিন্তু এখানে 57 না লিখে 47 লিখতে পারতাম, বুঝতে পারলে? কিন্তু আমি চাই যারা সিরিয়াস অ্যাসপিরেন্স, তারা এই জিনিসটা দেখে একটা অ্যানালাইসিস করে বলো যে এটা যে নাম্বারটা দিলাম 57, এটা হচ্ছে ইউআর মেলদের দিকে তাকিয়ে বললাম, মিনিমাম এই নাম্বারটা, যেখানে 57 + 2। এবার তুমি আমাকে বলো, আমাকে কি এবার ওবিসিটা বলতে হবে? আমাকে কি ইডাব্লিউএস এর বলতে হবে? আমাকে কি এসসি বলতে হবে? এসটিদের বলতে হবে? আশা করছি বলতে হবে না, কারণ তোমরা প্রত্যেকে জানো যে ইউআরের সাথে ওবিসির গ্যাপ থাকে হার্ডলি 1.5 থেকে 2 নাম্বার। এসসিদের বলতে গেলে এর থেকে হয়তো 5 নাম্বার 6 নাম্বার নিচে যাবে, আর আমাদের যারা এসটি রয়েছে তাদের হয়তো 8 থেকে 9 নাম্বার বা 10 নাম্বার পর্যন্ত নিচে নামতে পারে। বাট এই যে রেঞ্জটা আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা এই রেঞ্জটাকে টার্গেট রাখো, যেটা হচ্ছে তোমার এই 57, এটা ইউআর। এবার আমি আসবো ফিমেলদের দিকে। ফিমেলদেরটা কি বলতে পারি? আমি দেখো এই জায়গাটাই দেখাচ্ছি। আমি যদি বলি ফিমেল ক্যান্ডিডেট যারা ইউআর রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট যারা ইউআর, দেখো এবার আমি যখনই ইউআরএরটা বলে দেবো, তখন কিন্তু ডেফিনেটলি ঠিক তোমরা ওবিসি এসসি এসটি তোমরা এইভাবে ইডাব্লিউএস যারা রয়েছে, এটা কিন্তু একটা অ্যানালাইসিস করে নিই। ইউআর ক্যান্ডিডেট যারা ফিমেল রয়েছে, তোমরা আমাকে অনেকেই বলেছো যে কত কাট অফ যেতে পারে, কত কাট অফ যেতে পারে। দেখো, ইউআর ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো, ফিমেল একজন ক্যান্ডিডেট ইউআর, তাহলে তোমাকে কত স্কোরটা টার্গেট রাখতে হবে? এই যে নাম্বারগুলো রয়েছে,
এই যে নাম্বারগুলো রয়েছে তুমি এর থেকে খুব জোর -1 করতে পারো, এর থেকে -1 করতে পারো, এর থেকে -2 করতে পারো, আর এর থেকে -1 করতে পারো। জিনিসটা লক্ষ্য করবে একটু। তাহলে এটা কত হতো? বলবে এটা 14 হতো। এটা কত হতো? বলবে এটা 17 হতো। এটা কত হতো? এটা 18 হতো। আর এটা কত হতো? বলবে এটা 3 হতো। দেখো এটা 14 হয়ে গেল, এটা 17 হয়ে গেল, এটা 18 হয়ে গেল, আর এটা 3 হয়ে গেল। এবার তুমি বলো তো এটা অ্যাড করলে কত হয়? বলবে 17 আর 3 20, আর 18 14 হচ্ছে 32। তাহলে 20 আর 32 কত হয়? বলবে 52। ঠিক করলাম তো? 17 3 20, আর 18 আর 14 হচ্ছে 32, আর আমাদের 20তে কত? 52। কি বুঝলে? তোমাদেরকে মিনিমাম টার্গেট রাখতে হবে 50+। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যারা ফিমেল ক্যান্ডিডেট ভিডিওটা দেখছো, ক্লিয়ার হয়েছে? আমিও তোমাদের মতনই একজন স্টুডেন্ট। আমিও ডাব্লিউবিকেপির মানে পরীক্ষার্থী, এবং রেলওয়ে, আরপিএফ, এনটিপিসি এই সমস্ত পরীক্ষাগুলোর আমিও দিচ্ছি। তো আমারও কম্পিটিটিভের প্রিপারেশনেরই জার্নি স্টার্ট হয়েছে 2022 অক্টোবর থেকে। তো আমি তোমাদের মতনই একজন স্টুডেন্ট, কিন্তু অনেকেই যেহেতু আমাকে বলেছো যে এইরকম একটা যদি ইনফরমেটিভ ভিডিও দাও খুব ভালো হয়। তো আজকের এই যে ভিডিওটা তোমাদের দিলাম, আশা রাখছি তোমাদের কাছে কিছুটা হলেও বাস্তবতা তুলে ধরতে পেরেছি। তো এসব নিয়ে না চিন্তাভাবনা থেকে এই যে ভিডিওটা দেখলে, আশা করছি তোমাদের মধ্যে অনেকটা ফ্রি হবে। আর একটা টার্গেট তোমরা এরকম রাখো যাতে করে যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো সেখানে যেন নিজের সফলতা এবং নিজের জন্য একটা সিট কনফার্মেশন করতে পারো। যারা ফিমেল ক্যান্ডিডেট তোমরা মিনিমাম 50 এই নাম্বারটা টার্গেট রাখো। কিন্তু তুমি যদি প্রিভিয়াসের সঙ্গে মিলিয়ে যাও তাহলে দেখবে অনেকটা গ্যাপ আসছে, কিন্তু প্রিভিয়াসের সাথে তুমি মিলিও না। এবার এর সাথে তোমাকে হতে পারে +2 বা -2, বুঝতে পারলে? জেনারেল যারা ইউআর রয়েছে তাদেরকে 57 টার্গেট রাখো, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তারা 52 টার্গেট রাখো। এবার যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস তোমরা নিজেদের মতন একটা ক্যালকুলেশন করে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমাদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করো, আর প্রত্যেকে একটা করে লাইক করে দিও ভিডিওতে, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর যেসব বন্ধুরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করো, যাতে করে আপকামিং লাইভ ক্লাসের নোটিফিকেশন, ম্যাথ রিজনিং ক্লাস এবং চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের নিত্যাবলী আপডেট তোমার ফোনে সহজে পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।